নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তার জন্য নিয়ে চলে এসেছি ভূগোল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দেওয়ার বন্ধুদের মধ্যে যতটা পারবে ভিডিওটি শেয়ার করে দাও। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর স্ক্রিনে দেওয়া নাম্বার প্যাটার্নটি অবশ্যই ভিডিও পজ করে দেখে নাও। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসছি, দেখো বন্ধুরা, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান এক। প্রথম প্রশ্ন, কোন মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে? সঠিক উত্তর, পার্বত্য অঞ্চলের মাটিতে। পরের প্রশ্ন, কবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু করা হয়? সঠিক উত্তর, 1972 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কুইনাইন তৈরিতে সাহায্য করে কোন উদ্ভিদ? সঠিক উত্তর, সিংকোনা। এটি দার্জিলিংয়ের মংপুতে পাওয়া যায়। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? সঠিক উত্তর, ল্যাম্বার্ট হিমবাহ। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে? সঠিক উত্তর, থার্মোস্ফিয়ার স্তরে। পরের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর, হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, একটি ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ দাও। সঠিক উত্তর, সেগুন। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রার কি পরিবর্তন হয়? সঠিক উত্তর, 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা হ্রাস পায়। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর, তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, দক্ষিণ ভারতের কোন স্থানে সারা বছর ঠান্ডা থাকে? সঠিক উত্তর, কোদাইকানাল বা উটিতে। পরের প্রশ্ন, গ্রীষ্মকালে পশ্চিম ভারতের যে প্রচণ্ড ধূলিঝড় হয় তাকে কি বলে? সঠিক উত্তর, আঁধি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, তুলা চাষ ভালো হয় কোন মাটিতে? সঠিক উত্তর, কালো মাটিতে। পরের প্রশ্ন, রেসারপিন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? সঠিক উত্তর, সর্পগন্ধা। এটি উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে। পরের প্রশ্ন, একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ দাও। সঠিক উত্তর, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, ভারতের কোন অরণ্য সিংহের জন্য বিখ্যাত? সঠিক উত্তর, গুজরাটের গির অরণ্য। পরের প্রশ্ন, সমভাবাপন্ন জলবায়ু দেখা যায় এমন একটি স্থানের নাম লেখো। সঠিক উত্তর, মুম্বাই। তোমরা জানো বন্ধুরা যে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। যেহেতু মুম্বাই আরব সাগরের তীরে অবস্থিত, তাই এখানে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। পরের প্রশ্ন, আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দার নাম কি? সঠিক উত্তর, পেঙ্গুইন। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর, রেনগজ। পরের প্রশ্ন, একটি জাতীয় উদ্যানের উদাহরণ দাও। সঠিক উত্তর, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, কোন উদ্ভিদের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়? সঠিক উত্তর, ম্যানগ্রোভ উদ্ভিদের। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কোন পদ্ধতিতে সূর্যের তাপে ভূপৃষ্ঠ সরাসরি উত্তপ্ত হয়? সঠিক উত্তর, বিকিরণ পদ্ধতিতে। পরের প্রশ্ন, আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র কোনটি? সঠিক উত্তর, দক্ষিণ গঙ্গোত্রী, যেটি 1982 সালের 9 জানুয়ারি স্থাপিত হয়। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, পশ্চিমবঙ্গে বিকালে যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় তাকে কি বলে? সঠিক উত্তর, কালবৈশাখী। পরের প্রশ্ন, একটি অনুর্বর মাটির নাম লেখো। সঠিক উত্তর, ল্যাটেরাইট মাটি। পরের প্রশ্ন, ভারতের কত শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর, 65% মানুষ। এবার আসছি পরবর্তী ভাগে, দেখো, শূন্যস্থান পূরণ করো যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস পালিত হয় ড্যাশ? সঠিক উত্তর, 21 মার্চ তারিখে। পরের প্রশ্ন, ড্যাশ বায়ুর প্রভাবে অক্টোবর নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর, মৌসুমি বায়ুর প্রভাবে। পরের প্রশ্ন, সাদা মহাদেশ বলা হয় শূন্যস্থান? সঠিক উত্তর, আন্টার্কটিকাকে। এবার আসছি পরবর্তী ভাগে, দেখো, সত্য মিথ্যা নির্বাচন করো যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হল মেঘালয়ের মৌসিনরাম। এটি একটি সত্য বিবৃতি। পরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যায় শরৎকালে। এটি একটি মিথ্যা বিবৃতি, কারণ সঠিক উত্তর, শীতকালে। পরের প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। এটি একটি সত্য বিবৃতি। এবার আসছি পরবর্তী ভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য উল্লেখ করো। যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 45 নম্বর পৃষ্ঠায়। আবহাওয়া কাকে বলে এবং জলবায়ু কাকে বলে, এর পাশাপাশি আবহাওয়ার স্থায়িত্ব, জলবায়ুর স্থায়িত্ব, এছাড়া আবহাওয়া ও জলবায়ুর বিস্তৃতি, এই সকল নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, মাটি সংরক্ষণের উপায়গুলি লেখো। যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 86 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, মাটি হলো প্রকৃতির অন্যতম ধারক এবং বাহক। সেই মাটি নানা কারণে ক্ষয় হচ্ছে এবং কোন কোন উপায়ে আমরা সেই মাটিকে সংরক্ষণ করতে পারি তার উপায়গুলি তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, বায়ুমণ্ডল না থাকলে কি হতো? যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 32 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, আমাদের পৃথিবীর চারিপাশে যে বায়ু চাদরের মতো ঘিরে রয়েছে তাই হলো বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল না থাকলে কোন কোন ক্ষতির সম্মুখীন পৃথিবীকে হতে হতো তা তোমাদের লিখতে হবে। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 32 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, সুরক্ষিত অরণ্য ও অভয়ারণ্য বলতে কী বোঝো?
তার উত্তর লিখতে হবে, যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 93 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা সুরক্ষিত অরণ্য এবং অভয়ারণ্যের উদাহরণগুলিও ভালোভাবে করে রাখবে। এবার আসি পরবর্তী প্রশ্ন। দেখো, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 82 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, খাদার ও ভাঙ্গার কি? যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 84 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, নদী তীরবর্তী অঞ্চলে যে নবীন পলিমাটি দেখা যায় তাই হলো খাদার, আর অপরদিকে নদীর পশ্চাৎবর্তী অঞ্চলে যে পুরানো প্রাচীন পলিমাটি দেখা যায় তাই হলো ভাঙ্গার। সে বিষয়ে তোমাদের লিখতে হবে। এবার আসি পরবর্তী প্রশ্ন। দেখো, ল্যাটেরাইট মাটির রং লাল কেন? যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 84 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, লৌহ অক্সাইডের অধিক উপস্থিতির জন্য এই ল্যাটেরাইট মাটির রং লাল হয়। এই মাটির প্রকৃতি কেমন সে বিষয় নিয়ে একটি উত্তর তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, আগত সৌর বিকিরণ বা ইনসোলেশন কি? যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 46 নম্বর পৃষ্ঠায়। এবার আসি পরবর্তী প্রশ্ন। দেখো, অ্যালবেডো কি? যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 46 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, মাটি সৃষ্টির উপাদানগুলি কি কি? যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 83 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, মাটি সৃষ্টির যে সকল উপাদান রয়েছে যেমন ভূপ্রকৃতি, আদিশিলা, জৈব পদার্থ, জলবায়ু, সময়, এগুলি নিয়েই তোমাদের একটি উত্তর লিখতে হবে। এবার আসি পরবর্তী প্রশ্ন। দেখো, জাতীয় উদ্যান কাকে বলে? উদাহরণ দাও। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 93 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, জাতীয় উদ্যানে বন্য প্রাণীদের সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের দিকেও লক্ষ্য রাখা হয়। এর উদাহরণটাও তোমরা ভালোভাবে করে রাখবে। পরের প্রশ্ন, বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে? যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 81 নম্বর পৃষ্ঠায়। সমুদ্র থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন পর্বতের প্রতিবার ঢালে এসে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটায়, তারপরেই এর জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় এবং পর্বতের অনুবাদ ঢালে অল্প পরিমাণ বৃষ্টিপাত ঘটায়। এই স্থানকেই বলা হয় বৃষ্টির ছায় অঞ্চল। এই বিষয়ে তোমাদের বিশদে লিখতে হবে। এবার আসি পরবর্তী প্রশ্নে, প্যানজিয়া ও প্যানথালাসা কি? যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 34 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, মরু অঞ্চলের মাটির বৈশিষ্ট্য লেখো। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 84 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, মরু অঞ্চলের মাটির প্রকৃতি কেমন, কোথায় দেখা যায়, এছাড়া এই মাটির বৈশিষ্ট্য কী, এমনকি কোন কোন ফসল চাষ হয় সেই বিষয়ে তোমাদের লিখতে হবে। এবার আসি পরবর্তী প্রশ্নে, কালবৈশাখী কী? যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 80 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে বিকালের দিকে যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় তাকেই কালবৈশাখী বলে। সে বিষয়ে তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কাকে কেন নীলগ্রহ বলা হয়? যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 33 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, পৃথিবীতে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল থাকার কারণে পৃথিবীকে মহাকাশ থেকে নীল দেখতে লাগে, তোমরা সকলেই জানো। তাই পৃথিবীর অপর নাম নীলগ্রহ। এ বিষয়ে তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে। 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, কাকে কেন বিজ্ঞানের মহাদেশ বলা হয়? যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 42 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, আন্টার্কটিকা একটি চুক্তির মাধ্যমে বহু দেশ তাদের গবেষণা কেন্দ্র স্থাপন করে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা করে চলেছে। এছাড়া কোন কোন কারণে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়েছে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, সমোষ্ণরেখা কাকে বলে? এর বৈশিষ্ট্য উল্লেখ করো। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 52 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, মানচিত্রে গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকেই বলা হয় সমোষ্ণরেখা। এর বৈশিষ্ট্যগুলিও তোমরা ভালোভাবে করে রাখবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য প্রভাব লেখো। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 80 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন দেখো, অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো। যার সঠিক উত্তর রয়েছে তো পাঠ্য বইয়ের 90 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, বর্তমানে মানুষের নানাবিধ কারণে অরণ্য ধ্বংস করে চলেছে। তাই কীভাবে অরণ্য রক্ষা করা যেতে পারে, অতিরিক্ত বৃক্ষরোপণ, এছাড়া অপরিণত গাছ না কাটা, এসবের পাশাপাশি আর কোন কোনভাবে অরণ্য রক্ষা করা যেতে পারে সেই বিষয়ে তোমাদের একটি উত্তর লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, ভারতকে কেন ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়? যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 80 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, এই প্রশ্নটি এভাবে ঘুরিয়েও আসতে পারে যে ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব, অথবা ভারতের কৃষিক্ষেত্রে মৌসুমী বায়ুর প্রভাব উল্লেখ করো। বন্ধুরা, ভারতে মৌসুমী বায়ু কীভাবে ভারতের কৃষিক্ষেত্র এবং জনজীবনকে প্রভাবিত করে? কারণ ভারতের 65% মানুষ যেহেতু কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাই কৃষিকাজকে প্রভাবিত করার মাধ্যমে কীভাবে মৌসুমী বায়ু জনজীবনকে প্রভাবিত করে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, মেরুজ্যোতি কি? যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 40 নম্বর পৃষ্ঠায়। একটানা 6 মাস রাত্রি থাকার কারণে বায়ুমণ্ডলের যে আয়নিত কণা তা ঘর্ষণের ফলে যে রঙিন আলোর ছটা সৃষ্টি হয় তাই হলো মেরুজ্যোতি। সে বিষয়ে তোমাদের বিশদে লিখতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে। 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 31 নম্বর পৃষ্ঠায়।
বন্ধুরা, পৃথিবীর যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এই সকল স্তরের প্রত্যেকটি ভাগের সংক্ষিপ্ত বিবরণ তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব লেখো। যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 38 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, বিশ্ব উষ্ণায়ন কী কারণে ঘটে বা তার প্রভাবে পৃথিবীর জনজীবন কীভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে, এছাড়া মানুষের কোন কোন কাজের ফলে বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি হচ্ছে, সেই সকল বিষয় নিয়ে তোমাদের একটি উত্তর লিখতে হবে। বন্ধুরা, এই প্রশ্নটি এভাবেও আসতে পারে, মানুষের কাজকর্ম প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে, ব্যাখ্যা করো। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, পৃথিবীর তাপমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, এবং চিত্রসহ তার সংক্ষিপ্ত বিবরণ দাও। যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 52 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, পৃথিবীর তাপমণ্ডলকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো হিমমণ্ডল, উষ্ণমণ্ডল এবং সর্বশেষ নাতিশীতোষ্ণ মণ্ডল। এই সকল বিষয় নিয়ে তোমাদের বিশদে লিখতে হবে। পরের প্রশ্ন, ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করো এবং যে কোনো 2 প্রকার মৃত্তিকার সংক্ষিপ্ত বিবরণ দাও। বন্ধুরা, ভারতের মৃত্তিকাকে কয় ভাগে ভাগ করা যায় তার একটি শ্রেণীবিভাগ করবে এবং তার মধ্যে থেকে যে কোনো 2টি অথবা 3টি মাটির সংক্ষিপ্ত বিবরণ তোমরা অবশ্যই ভালোভাবে মুখস্থ করে রাখবে। এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 84 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে যা জানো লেখো। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 41 নম্বর পৃষ্ঠায়। আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দাকে, এছাড়া জলজ কোন কোন প্রাণী বাস করে, এছাড়া কোন কোন শৈবাল জন্মায়, সে সকল বিষয় নিয়ে তোমাদের একটি উত্তর লিখতে হবে। সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 41 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, অরণ্য আমাদের বন্ধু, ব্যাখ্যা করো। এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 90 নম্বর পৃষ্ঠায়। অরণ্য আমাদের কীভাবে সাহায্য করে, ওষুধ, জ্বালানি কাঠ, পাতা, মধু, মোম, এছাড়া আর কোনভাবে অরণ্য আমাদের সাহায্য করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বৃষ্টিপাত ঘটানোর পাশাপাশি অক্সিজেন সরবরাহ ইত্যাদি কোন কোন ক্ষেত্রে অরণ্য সাহায্য করে থাকে, সেই সকল বিষয় নিয়ে একটি উত্তর তোমাদের লিখতে হবে। বন্ধুরা, এই সকল প্রশ্ন প্র্যাকটিস হয়ে গেলে তোমরা অতিরিক্ত হিসাবে একটি প্রশ্ন করে রাখতে পারো, যেটি হলো বায়ুমণ্ডল কোন কোন পদ্ধতিতে উত্তপ্ত হয় তার সংক্ষিপ্ত বর্ণনা দাও। যার উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 46 ও 47 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, বিকিরণ, পরিবহন এবং পরিচালন পদ্ধতিতে কীভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় সে বিষয়ে তোমরা একটি ছোট্ট ধারণা নিয়ে রাখতে পারো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। তবে ভিডিও শেষ করার পূর্বে তোমাদের সামনে একটি প্রশ্ন উপস্থাপন করছি যে কোন মাটির অপর নাম সিরোজেম মৃত্তিকা। তোমাদের যদি এই উত্তর জানা থাকে তবে এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে একদমই ভুলো না। বন্ধুরা, এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি তোমাদের বিদ্যালয় থেকে যে সকল প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে সেগুলিও ভালোভাবে প্র্যাকটিস করবে। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই ভিডিওর কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।